রাতের সময়টুকু সাঙ্গ করে কোমল ওষ্ঠজোড়া মুক্ত করলো জাংকুক। চোখ খুলে ওই মুখখানিটা ড্রিম লাইটের মৃদু আলোয় দেখার চেষ্টা করলো। আরো কাছ থেকে নিবিড় চাহনিতে মায়াবিদ্ধ হওয়ার জন্য ঘাড়ের নিচে থাকা হাতটা ঊর্ধ্বমুখী করলো। মুখটার বন্ধ চোখের দৃষ্টিতে দৃষ্টি রাখলো জাংকুক। এবার যেন চোখ সরানো চাহনিতে আবিষ্কার করলো তার পাঁজা কোলে আবদ্ধ থাকা প্রিয় মুখটার বন্ধ চোখ দুটো থেকে নির্মল ধারায় অশ্রু ঝরছে। তার গালের উজ্জ্বল চামড়াটা এমনই রাঙা হয়েছিল যে প্রকৃতির সদ্য ফোটা লাল গোলাপের রসগুলো যেন গালের চামড়ায় মাখিয়ে দিয়েছে কেউ। মৃদু ভঙ্গিতে হাসলো জাংকুক। রুমের লাইটটা না জ্বালিয়ে আবারও ধীর পায়ে হাঁটতে শুরু করলো। কানের রহস্যময় চিত্রপথে বৃষ্টির মুষলধারার শব্দ আসছে। মাটিগুলো ভিজে একটা মনোমুগ্ধকর গন্ধ ছড়িয়ে দিয়েছে। সেই গন্ধে মিশে আছে কিছু না জানা ফুলের প্রাণ চাঞ্চল্যকর মধুর সুবাস। জাংকুক ওই মুখটার দিকে দৃষ্টি ফেলে তার হাত দুটো নিচে নামিয়ে সোফায় বসিয়ে দিল। থেকে সোফায় বসিয়ে তার সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো জাংকুক। পূর্ণ দৃষ্টি দিয়ে তের দিকে তাকালো সে। বৃষ্টির স্বচ্ছ শীতল ধারায় সিক্ত হয়ে গায়ের ধবল রংটা রক্তিম হয়ে উঠেছে তের। মুখটা অদ্ভুত আবেশে অনুপম ছায়াতলে আশ্রয় নিয়ে আছে। তের শান্ত চাহনিটুকুর সবটুকুই জাংকুকের হাসি মাখা চাহনি দিয়ে নিবদ্ধ। ঠান্ডা ভাবটা এখনো দেহের অঙ্গে অঙ্গে শিউরে দিচ্ছে তার। দাঁত কপাটের ভাবটা এখন কম। জাংকুক নিজের ঘোর দৃষ্টিটা সংযত করে রুমের লাইট জ্বালিয়ে লাগেজের দিকে চলে গেল। সেখান থেকে শার্ট বাছাই করতেই স্বাভাবিক গলায় বলল, তোমার গায়ে একটাও হবে না জানি, কিন্তু আজ রাতটুকুর জন্য তোমাকে পড়তেই হবে। সকালের ভিতরে তোমার ভেজা কাপড়গুলোর ব্যবস্থা করে ফেলবো। তুমি কি একটু অ্যাডজাস্ট করতে পারবে, নাকি এভাবে ভেজা কাপড়েই থাকবে? একটু আগের অমন লজ্জাজনিত অবস্থায় পড়ার জন্য তে কোনো উত্তর দেবে না তা ভেবেই নিয়েছিল জাংকুক। তাই উত্তরের আশা ছেড়ে দিয়ে নিজের জন্য পোশাক নির্বাচনে উদ্যত হলো সে। বৃষ্টিমুখর বর্ষায় মৌনব্রত রুমটায় ছেদন করলো ঠান্ডা এক ফালি ইতস্তত সুর। আপনার নেভি রঙের শার্টটা চাই। চমকে উঠে দুই চোখ বড় বড় করে তৎক্ষণাৎ ডানে তাকালো জাংকুক। চরম আশ্চর্য নিয়ে তের দিকে তাকালে সাথে সাথে দৃষ্টি নামাতে বাধ্য হলো সে। জাংকুক আর কোনো প্রশ্ন ছুড়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করলো না তখন। ধীরে ধীরে তের সহজ ঝড় লক্ষণটা দেখে মন হালকা হলো। সে চুপচাপ তের উদ্দেশ্যে তোয়ালে ও এক সেট পোশাক বিছানায় রেখে নিজেও পোশাক বদলাতে ওয়াশরুমে চলে গেল। দরজা লাগানোর আগে স্বাভাবিক গলায় বলল, তোমার চেঞ্জ করা হলে দরজায় নক দিও। তেকে একান্ত অবস্থায় পেয়েও ভিতরের ঝড়টার দামাল সামলালো জাংকুক। উজবুক তে এবার ঠিকই জাংকুকের পালায় পালায় অবস্থাটা বুঝে আপন মনে হেসে ফেলল। সোফা থেকে উঠে চটপট কাপড় ছেড়ে গায়ে শুকনো পোশাক জড়ালো তে। আয়নার সামনে যেতে যেতে ভেজা বেনিটা আঙুলে আঙুলে উন্মুক্ত করে ফেলল। ডান হাতের আঙুলগুলো মাথায় চিরুনির মতো ঢুকিয়ে দিতেই আয়নায় নিজের ঢিলে ঢোলা পোশাকের প্রতিচ্ছবিটা দেখে থমকে গেল। এক মুহূর্ত যেন নীরব রইল তে। এরপর খিলখিল করে জড়তাহীন মুখটা যেন বহুদিন পর হেসে উঠল। আয়নার সামনে দুই হাত কাকতারুয়া স্টাইলে দুই পাশে ওঠালো তে। তার চিকন দেহ থেকে নেভি কালারের শার্টটা কত ঢিলা হাসিতে ফেটে পড়ল তে। পরনের ট্রাউজারের মাপ দেখে মনে হচ্ছে যেন পেট মোটা মোমের ভেতর এক রত্তি সরু সুতোর পলতে। খুব কষ্টে ট্রাউজারের ফিতা বেঁধে কোমরের সাথে জড়িয়েছে তে। এত ঢিলাঢালা পোশাকে আসলে অদ্ভুত লাগছে এখন। চুলগুলো ছেড়ে দিয়ে পা টিপে টিপে ওয়াশরুমের দরজায় আস্তে করে টুকটুক করে শব্দ করলো। সেখান থেকে চুপটি করে সরে এসে লাগেজটা গুছিয়ে দিতে ফ্লোরে বসলো। ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলে কি ভেবে সেদিকে তাকালো। হাতের কবল থেকে লাগেজেই ফসকে গেল। ফ্লোর থেকে ধীর গতিতে উঠে দাঁড়াতেই অতি অসহন ভঙ্গিতে ঢোক গেল তে। তার সামনে থাকা মানুষটা তর তাজা রক্তের খন্দ নিয়ে উপস্থিত হয়েছে এখন। ভেজা শার্টটা ওয়াশরুম থেকে ধুয়ে আনলেও রক্তের দাগগুলো এখনো ছোপ ছোপ করে সাদা কাপড়ে দৃশ্যমান হয়ে আছে। বাঁ বাহুটার জন্য
ইচ্ছে থাকা সত্ত্বেও শার্ট বা গেঞ্জি পরতে পারেনি জাংকুক। কালো ট্রাউজারটা পরেই বেরিয়ে এসেছে এখন। মাথাটা তোয়ালে দিয়ে খুঁজতে খুঁজতে সোজা আয়নার কাছে গিয়ে দাঁড়ালো। বাহুর ওপর সাদা ড্রেসিংটা রক্তে ধুয়ে ধুয়ে লাল রক্তিম হয়ে গেছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে ফোনটা প্লাস্টিক ব্যাগ থেকে বের করে সুগাকে কল করলো। কলটা লাউডে রেখে ভেজা চুলগুলো মুছতে মুছতে ওপাশ থেকে কলটা রিসিভ হলো। হ্যাঁ সুগা, মা ঠিক আছে? ওষুধ দিয়েছিস তো? প্রশ্নটা শুনে উত্তরের আশায় উৎসুক দৃষ্টিতে তাকালো তে। অমনি দেরি না করে আশ্বস্ত গলায় সুগা বলল, দোস্ত, এখানে সব কন্ট্রোলে আছে। রানী মামিকে যদি ঠিক সময় ধরতে না পারতাম তখন যে কি হতো, উফ, ভাবতেই বুকটা শুকিয়ে আসছে। জিন আন্টিকে ওষুধ খাইয়ে ঘুমাতে পাঠালাম। আমরা সবাই চনুর বন্ধুর বাড়িতে উঠেছি। তুই আমাদের নিয়ে টেনশন করিস না। তোদের খবর বল, তুই কি রিসোর্টে উঠেছিস? তোয়ালেতে মুখ মুছতে মুছতে জাংকুক জবাব দিল, 10 মিনিট হলো চেক ইন করেছি। বাইরে যে কি বৃষ্টি, ড্রাইভ করতে গিয়ে মেজাজটাই বিগড়ে গেছে। কলের ওপাশ থেকে আরো হাসির আওয়াজ শোনা গেল। সেই হাসিতে আরো স্বর ছিল দুই বন্ধুর। পিছন থেকে নির্বিকার চাহনিতে চেয়ে থেকে লাগেজটা ঠিকমতো বন্ধ করে রাখলো তে। জাংকুকের ভেজা শার্টটা জল নিংড়ে চেয়ারের উপরে রাখা ছিল। সেটাকে হাতে তুলে রক্তের দাগগুলো দেখলো তে। ওই লন এরিয়া থেকে রুম পর্যন্ত দূরত্বটা 4টিখানি ব্যাপার না। তার উপর এই লোকটা সমস্ত রাস্তা এই খ্যাপাটে বৃষ্টির মধ্যে নিজে ড্রাইভ করে এসেছে। সুখকর অনুভূতিটা স্বল্প সময়ের জন্য স্থায়ী ছিল, তবু স্বল্প সময়টুকু তার মনের অলিন্দের স্থানটুকু বুঝিয়ে দিচ্ছিল। এই জন জাংকুক পুরুষটা ব্যতীত অন্য কোনো পুরুষ তার স্থানটুকু কোনোদিনও নিতে পারবে না। শার্টটা নিয়ে চেয়ারের উপর টান টান করে মেরে দিল তে। কথা বলা শেষ হতেই পিছু করে তাকালো জাংকুক। অমনি ক্ষণিকের জন্য চোকাচুকি হয়ে গেল দুজনের। তের রাশি রাশি লম্বা চুল থেকে বেশ জল ঝরছে। মাথাটা ঠিক করে মোছেনি দেখে একটু রাগ লাগলো জাংকুকের। তোয়ালেটা কি সাজিয়ে রাখার জন্য দিয়েছিল? রাগটা দাঁতে চেপে ভিতরে দমিয়ে তের 2 বাহু ধরে বিছানায় বসালো জাংকুক। তোয়ালেটা নিয়ে তার ঠিক মুখোমুখি হয়ে ফ্লোরে হাঁটু ভেঙে বসতে বলল, আজ যদি তোমার খুব ঠান্ডা লাগে তাহলে আমার চেয়ে জঘন্য কেউ হবে না তে। তুমি খুব অবাধ্যতা করছো, আমি এসব মোটেও সহ্য করতে পারি না। কণ্ঠের তেজ দেখে ঘাবড়ে গেল তে। আজ তো নির্ঘাত জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া যা তা হয়ে যেতে পারে, কারণ শীতের এমন করুণ মৌসুমে বরফের মতো বৃষ্টি তাকে গোগ্রাসে ছুঁয়ে ফেলেছে। নিউমোনিয়ার অসুখ থেকে এক চুলও নিস্তার পাওয়ার জন্যে। ইতিমধ্যে চুলের উপর জাংকুকের বলশালী হাত দুটোর কসরত চলছে যেন। তোয়ালে দিয়ে চুলের শেষ জলটুকু হরণ করার জন্য তীব্র চেষ্টায় চলছে। তে বিপাকে ফাঁসলেও আধো আধো চাহনিতে হাসির ছলে বলে ফেলল, আমি যদি কঠিন ঠান্ডায় দম আটকে মারা যাই তাহলে আপনি কি খুশি হবেন? বেখাপ্পা প্রশ্ন দুটো ঠাট্টা করে বলেছিল তে। এই ঠাট্টাটা কারোর বুকের মধ্যে সাহসের দুর্গম প্রাচীরটা কেমন ভিত্তি সহ নাড়িয়ে দেবে সেটা চোখে দেখা যায়নি তখন। আগ্নেয়গিরির ভয়াবহ উদগীরণের ভয়ে তে দিশেহারা হয়ে পড়লে জাংকুক বুকের ধাক্কাটা সামলে নিয়ে ফের মাথা মুছতে থাকে। এরপর শান্ত সংযত গলায় যোগ্য জবাব দুটো ছুঁড়ে দেয়, আমার সাথে যত খুশি ফাজলামো করতে আপত্তি নেই, শুধু এসব ব্যাপারগুলো এড়িয়ে বলার চেষ্টা করবে। আমি এমন কথাবার্তা পছন্দ করি না। নীরব হুমকির বার্তা শুনে তথস্থ চোখে তাকালো তে। অনুতপ্ত সুরে গলা নামিয়ে বলল, বুঝতে পারিনি তো, মুখ ফসকে বেরিয়ে গেছে। কথাটায় সায় দিয়ে চুল মোছা শেষ করে জাংকুক বলল, এবারের জন্য মাফ, পরবর্তীতে এমন ভুল করলে কোনো ক্ষমা থাকবে না, কথাটা মনে থাকে জানো। মাথাটা উপর নিচ নাড়িয়ে সম্মতির ইঙ্গিতটা বোঝালো তে। বসা থেকে কেবল উঠে দাঁড়াতে নিচ্ছিল জাংকুক। এদিকে ব্যান্ডেজ পাল্টানোর তাগিদা কিভাবে দেবে সেটা নিয়ে উসকুস করতেই হঠাৎ গলাটা মিহি করে সাবধানী কণ্ঠে বলে উঠল, আপনার ব্যান্ডেজটা একটু দেখতে পারি? অস্থিরতার জন্য নিঃশ্বাসটা কোনোভাবে স্বাভাবিক হচ্ছে না। বারবার এপাশ ওপাশ করেও ঘুমের লেশ মাত্র নেই। বুকের ভিতর অদ্ভুত উদ্ঘটে সব ভয় এসে দলা পাকিয়ে মনটাকে একেবারে ঝাঁঝরা করে দিচ্ছে। দুঃস্বপ্নের ভিতর রাতগুলো পার করলেও আজ যেন ভয়ের কারণে ঘুম নেই। জাংকুককে তিনি বাড়ি ফেরার জন্য অনুরোধ করেছেন, স্পষ্ট করে বলেছেন
তার মন কোনো অজানা ব্যাপার নিয়ে ভয় পাচ্ছে। শরীর মন যেভাবে ছটফট করতে শুরু করেছে, তাতে স্বস্তিতে বুকে নিঃশ্বাসও নিতে পারছে না তিনি। সত্যি সত্যি কি খারাপ কিছু হবে? মায়ের মন বিপদের গন্ধ যেন 10 গজ আগে থেকে টের পায়, ধরতে পারে তার আশেপাশে অনিষ্ট কিছু হতে যাচ্ছে। এখনো মন যেন চিৎকার করে বলছে, জঘন্য কিছু হবে, জঘন্য কিছু হবে, পালা। জিন ভয়ে আবারও শোয়া থেকে উঠে ঢকঢক করে 2 গ্লাস জল খেলো। কম্বল ফেলে বালিশ উল্টে তাড়াতাড়ি হাতের ফোনটা নিয়ে জাঙ্কুকে কল করলো। এখান থেকে তিনি সন্তানদের নিয়ে নিরাপদে ফিরতে চান। বাড়িটাই ওনার জন্য আসল জায়গা, ভরসার জায়গা। বাড়ি থেকে বেরোলেই বিপদ। কলটা নেটওয়ার্কের জন্য কেটে গেল, জাঙ্কুকের কাছে পৌঁছালো না। তিনি ফোনটা ফেলে পাগলের মতো রুমে পায়চারি শুরু করলেন। পায়ের গিটগুলো অবশ হয়ে গেলেও পায়চারি থামলো না। ঠাই জানালাটার বাইরে কুমট আকাশের বর্ষণ দেখে ভীত মুখটা সেদিকে তাক করে রইল। থুতনিটা মৃদু মৃদু কাঁপতেই চোখ ফেটে অশ্রু বেরিয়ে এলো। তিনি বিড়বিড় করে আকাশের দিকে ব্যর্থ অন্তরের ব্যাকুল ভরে বলতে লাগলেন, আমি আর এসব সহ্য করতে পারছি না। এ কি যন্ত্রণায় পড়েছি। কেউ আমার কথা বিশ্বাস করবে না, কেউ বুঝবে না। আমার মনে কেমন চিন্তা আসছে। এই প্রথম বাড়ি থেকে বেরিয়ে স্বস্তি পাচ্ছি না। কি ভয়াবহ বিপদের ঠাউর হচ্ছে, সেটা যদি কাউকে বলতে পারতাম। এরপর পরনের ওড়নাটা দিয়ে চোখ মুছল জিন। ফোনটা নিয়ে আবারও তিনি জাঙ্কুকের ফোনে কল দিলেন। ইচ্ছে ছিল তের সাথে কথা বলে মনটা হালকা করবেন। তার বিশ্বাস তে তার কথা হাওয়ায় উড়িয়ে দেবে না, সে শুনবে। একে একে কলগুলো করলেন ঠিকই, কিন্তু রিসর্টের সীমানায় সেগুলো একটাও পৌঁছালো না। বৈরী আবহাওয়ার সোল্লাস ধ্বনিটা শোষ করে শোনা যাচ্ছে। প্রবল বৃষ্টির ঝোড়ো হাওয়া যেন উদ্দাম হয়ে লম্বা লম্বা গাছগুলোকে মাটিতে ঝোঁকাতে চাইছে। এতক্ষণ কেবল বৃষ্টির উত্তালটা বহাল ছিল, এখন এর সঙ্গে দ্বিগুণ উচ্ছ্বাসে যুক্ত হয়েছে ঝোড়ো হাওয়াটা। জাঙ্কুক চরম আশ্চর্য হয়ে তের কথা মতোই বিছানায় উঠে বসল। মুখোমুখি হয়ে বসতেই এক প্রকার জড়তা ছাড়া জাঙ্কুকের পা হাতটা ধরল তে। ফোলা পেশির শক্ত হাতটা ধরতেই নিঃশ্বাস ভারী হয়ে এলো। নিঃশ্বাসের অদম্য অবস্থাকে প্রকাশ না করে ভেজা কিটটা খুলে পেঁচানো কাপড় সরিয়ে আনলো তে। ক্ষতটা এক পর্যায়ে 2 চোখের সামনে উন্মুক্ত হলে তৎক্ষণাৎ চোখ খিচ মেরে আবারও ধীর গতিতে চোখ খুলল। জাঙ্কুক সবই চুপচাপ ভঙ্গিতে দেখে যাচ্ছিল। ঠোঁটে সহজাত শান্ত হাসি ঝুলছে তার। রক্তমাখা ভেজা তুলোগুলো তুলতে তুলতেই বিহবল কণ্ঠে তে বলল, খুব ব্যথা করছে। জাঙ্কুক মৃদু হাসি দিয়ে তেকে খোঁচা মেরে বলল, করলেও তো তোমার কেতে যায় আসে। হাতটা থামাতে গেলেও থামালো না তে। কিছু না শোনার ভঙ্গিতে কাজ সারতেই কিছুক্ষণ নীরব থেকে বলল, যদি বলি যায় আসে তাহলে? চোখে বিস্ময় ফুটিয়ে অবাক হলো জাঙ্কুক। তৎক্ষণাৎ তর্জনী দিয়ে তের থুতনি উঁচু করে ধরল। সরল দৃষ্টির মাঝে তার অস্থির চাহিনিটুকু মিলিয়ে দিয়ে চাঞ্চল্য সুরে বলল, কিসে যায় আসে তোমার? কিছুতে যায় আসে না। আমার শরীরের কাটা ছেঁড়া দেখে কাঁদো কাঁদো মুখে তাকাও, অথচ জায়গা মতো ছুরিটা তো তুমি ঢুকিয়েছ। থুতনিটা তার ছেলের সাথে সরিয়ে দিয়ে কম্বল টেনে শুলো জাঙ্কুক। বিছানার ডান পাশে ওপাশ ফিরে চোখ বন্ধ করে থেকে সম্পূর্ণ অবজ্ঞা করল। সমস্ত আয়োজন, সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত জল্পনা নৎসাৎ করে দিল ওর। হাতের মুঠোয় ভেজা ব্যান্ডেজের তুলোর দিকে দৃষ্টি দিল তে। আবারও দৃষ্টি ফিরিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। আজ এতটাই অবজ্ঞার দুয়ারে ঠেলে দিল যে জাঙ্কুক ওর দিকে পিঠ দিয়ে শুয়েছে। তে মুঠো ভর্তি তুলোগুলো রুমের ডাস্টবিনে ফেলে লাইট নিভিয়ে বিছানায় ফিরল। কম্বলটা গায়ে টানতেই জাঙ্কুকের পিঠের দিকে মুখ করে শুলো। হাতটা একটু ঊর্ধ্বে উঁচিয়ে জানালার একটা দ্বার কিঞ্চিত ছেড়ে দিল। চাপ পেয়ে জানলাটা ক্যাচ করে খানিকটা খুলে গিয়ে সরু এক ফালি আলো ঢুকলো। আলোটা দুজনের মধ্যবর্তী দূরত্বের ওপর তেজটা হয়ে পড়ছে। ফাঁকা পেয়ে প্রকৃতির উদ্দাম হাওয়াও শান বাজিয়ে ঢুকছে। তে বালিশে গাল রেখে গালের নিচে বাঁ হাতের তালু রেখে সুঠাম পিঠটার দিকে তাকালো। বিছানা ছুঁয়ে ছুঁয়ে ডান হাতটা বাড়িয়ে দিতেই আবার পূর্বের জায়গায় ফিরে আনলো। সাহস হচ্ছে না বুকে। যদি জাঙ্কুক খেপে ওঠে, চোখ বন্ধ করে
ডান হাতটা মুষ্টিবদ্ধ করলো তে। ঘুমের জন্য বৃথার চেষ্টা সেরে ফের ডান হাতটা বাড়িয়ে দিল। এক বুক ভয়, একটু আশা, খানিকটা অনুশোচনা নিয়ে বিছানা থেকে শূন্যে উঠিয়ে পিঠের উপর হাতটা রাখলো তে। আজ একটু অস্বাভাবিকভাবে হৃদস্পন্দন হচ্ছে না, দুর্বল লাগছে না, কোনটা হচ্ছে না। তে অদ্ভুত ভালো লাগায় পিঠ ছুঁয়ে হাতটা কাঁধে রাখলো। কম্বলটার সাথে সাথে নড়ে চড়ে উঠতেই অভিযোগী মুখটা কাঁধের কাছে এনে অপ্রসন্ন বলে বলল, কি চাই? তে ফিসফিস সুরে হাসিটা আটকে দিয়ে হঠাৎ খিলখিল করে হেসে উঠল। এদিকে হাসির দশা দেখে জাঙ্কুকের রাগ হলো প্রচুর। কাঁধ থেকে তের হাতটা ছটকা মেরে ওর দিকে ফিরিয়ে দিল। ভুরুকুচকে রাগ দেখিয়ে দাঁত খিচে বলল, পাগলের মতো হাসছো কেন? কি চাই তোমার? হাসিটা কোনো রকমে চেপে দুই বালিশের দূরত্বটুকু খতম করলো তে। নিজের বালিশটা বেখেয়ালে রেখে জাঙ্কুকের দিকে এগোতেই বলল, ঘুমাতে চাই। কথাগুলো ছোট ছোট চোখে বাঁ ভুরুটা উপরে তুলল জাঙ্কুক। কিছুক্ষণ চুপ থেকে ক্ষীণ মেজাজে বলল, ওপাশ ফেরো। ওপাশ ফেরো মানে তুমি ওপাশ ফিরে শো। আমি আমার শক্ত সৌম সুঠাম বুকটা দিয়ে তোমার সুকোমল দেহটা আগলে দিচ্ছি। তোমার দেহের ভিতরে আমার উষ্ণতার সাহস, তোমার শক্ত চেতনার দৃঢ়তা, আমার জীবিত নিঃশ্বাস ছেড়ে দফায় দফায় কাছে থাকার মূল্যটা বুঝে দিচ্ছি। তে অম্লান বদনে হাসি উৎসর্গ করে ওপাশ না ফিরে ওই বুকটার কাছে মুখ লুকিয়ে নিল। প্রশ্নাত্মক চোখ দুটো পরম উষ্ণতার নিবেদন পেয়ে তৎক্ষণাৎ বন্ধ হলো। দুপাটির দাঁতের কড়ার থেকে শান্তির দমটা সশব্দে বেরিয়ে এলো। এই প্রথম জন জাঙ্কুকের নির্দেশটা কেউ অমান্য করলো, কেউ তার হৃদদুর্গের বক্ষস্থলটা আত্মসাৎ করে সেখানে ছড়িয়ে দিল আনন্দের সুখ। ঝুমঝুম বৃষ্টির হিংস্রতায় শীতল হওয়া বুকটার ভিতর থেকে উত্তর এলো, আপনি আমার উপর যত খুশি রাগ করুন, আপত্তি নেই। শুধু এইসব ব্যাপারগুলো এড়িয়ে চলবেন। আমি এমন দূরত্ব পছন্দ করি না। মুখটা আশ্চর্যে হাঁ হতেই হো হো করে হেসে উঠল জাঙ্কুক। বাহু জোড়ায় আষ্টে পৃষ্ঠে ধরে হাসতে হাসতে বলল, কি কাণ্ড, আমার ডায়লগ আমার উপরে ছুড়ে দিলে? বজ্রপাতের নগর যেন কাঁপিয়ে দিচ্ছে ভূমি। একের পর এক বজ্রধ্বনি বুকের ভিতর শেল বিঁধিয়ে দিচ্ছে। মেঘে মেঘে ছুটছে বজ্রপাতের স্ফুলিঙ্গ। প্রকৃতি যেন ক্রুদ্ধ হয়ে বিকট চিৎকারে ফেটে পড়ছে। এমনই একটা কালো অন্ধকারে ঢাকা পড়েছে সময়ের সন্ধিক্ষণ। ঘড়িতে ভোর 6টা বাজতে 5 মিনিট বাকি আছে, কিন্তু বাইরে নেই এক চিলতেও আলো। আলোহীন প্রকৃতিটা কেমন বিভৎস ভয়াবহ, গা কাঁপানো লাগছে। তার জানালার সরু ফাঁকটা দিয়ে দেখছে তে। ঘুমটা বজ্রপাতের প্রথম দুটো বাজের সময় ভেঙে যায়। পাতলা হওয়া ঘুমটা আর চোখের কটরে আসেনি। বাবার বাড়িতে থাকলে ঘুমের ভিতরেই এক চিৎকার দিয়ে উঠে পড়তো তে, কিন্তু আজ সেটা জাঙ্কুকের উষ্ণ বুক পেয়ে হলো না। গুটি সুটি পাকিয়ে কচ্ছপের খোলসের মতো উন্মুক্ত বুকটার মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছিল তখন। মনের অস্থিরতা একটু স্বাভাবিক হলে হাত জোড়া আলগা করে মুখটা উপরে তুলল তে। না, মানুষটা এখনো ঘুমে মগ্ন। তাকিয়ে থাকতেই হঠাৎ ঠোঁট প্রসার করে মুচকি হাসল তে। ঘুমন্ত মুখটাকে আরো কাছ থেকে আরো নিবিড়ভাবে দেখার জন্য বালিশে মাথা উঠিয়ে দেখতে লাগলো জাঙ্কুককে। জাঙ্কুকের ব্যান্ডেজ খোলা হাতটা আস্তে করে টেনে এনে নিজের গায়ে রাখলো তে। কম্বলটা টেনে দিয়ে জাঙ্কুকের পিঠের দিকটায় ঢেকে দিল। ক্লিন শেভের পরিষ্কার গাড়িটায় দাঁড়িয়ে নেই। প্রতিদিন ক্লিন শেভ করাটা তার প্রফেশনাল কর্মের বৈশিষ্ট্য। ভোরবেলায় ওঠাটা তার নিত্যদিনের স্কেডিউল। আজই একটু চোখ বুঝে শান্তির নিদ্রায় ডুবে আছে। সেই পরিষ্কার গাড়িটার প্রতি ক্ষুদ্র লোভ কাজ করলো তীর। এই বৃষ্টি মুখর নিরিবিলি মুহূর্তে লোভটা যেন দেহে মনে চাঞ্চলতা বাড়িয়ে দিল। জাঙ্কুকের তন্দ্রাচ্ছন্নের সুযোগ নিয়ে একটুখানি ছুঁয়ে দেওয়ার বাসনায় ডান হাতের আঙুলগুলো অগ্রসর করলো তে। ঈষৎ কাঁপা কাঁপা আঙুলগুলো গালের পরীক্ষায় রাখতেই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শিউরে উঠল তার। চোখ বন্ধ করে অন্তঃস্থলের অস্বাভাবিকতা প্রশমন করতে গিয়ে ছোট্ট ঢোক গিলল। আমার ঘুম কিন্তু তোমার চেয়েও পাতলাতে। চকিত ভঙ্গিতে চোখ খুলে লজ্জায় হাত সরাতে নিল তে। গাল থেকে যখনই হাতটা ওঠাতে নিল তখনই জাঙ্কুকের বলযুক্ত হাতের কঠিন থাপা এসে তের হাতটা আগের জায়গায় চেপে রাখলো। এবার
তন্দ্রাচ্ছন্ন অভিনয় ছেড়ে স্বাভাবিক এবং ঘুমহীন চোখে তাকালো জাংকুক। সরাসরি তের দৃষ্টিতে দৃষ্টি দিয়ে তাক করে বলল, তোমার সামনে নেভি কর্মকর্তা একজন মানুষ শুয়ে আছে। এই উপযুক্ত ট্রেনিংপ্রাপ্ত মানুষের গায়ে হাত রাখবে আর আমি টেরও পাবো না? অবাক হয়ে ঢোক গেল তে। বিস্মিত চাহনিটা স্থির রেখে ভয়ার্ত সুরে বলল, জি। জাংকুকের চোখাচোখি দৃষ্টিটা অটল রাখা অবস্থায় তের হাতটা টেনে ঠোঁটের উপর রাখলো। হাতটাই গাঢ় করে ওষ্ঠ যুগলের অদৃশ্য শিলমোহর বসিয়ে দিতেই ধীর কণ্ঠে বলে উঠল, তুমি কি আমাকে এখন পুরোপুরি বিশ্বাস করতে পারো? আমাকে নিয়ে কোনো সন্দেহ বা সংশয় উঁকিঝুঁকি দিচ্ছে নাকি? কিছুক্ষণ চুপ করে থেকে জাংকুকের হাতের বলয় থেকে ইচ্ছে করে হাতটা সরালোতে জাংকুকের অপ্রতিভ দৃষ্টিতে চোখ দিতেই তে পুনরায় জাংকুকের গাল স্পর্শ করল। চোখের দৃষ্টি অকুণ্ঠ রেখে মুখটা এগিয়ে নিল। বুকের অকল চিন্তার নিঃশ্বাসটা শব্দ করে ছাড়তেই মলিন হাসিতে বলে উঠল, আপনি কি জানেন আমি যে নিজেকেই পছন্দ করি না? আমার স্বাভাবিক চরিত্র নিয়ে এত গাল মন্দ শুনেছি যে এখন নিজের প্রতি অনেক ধিক্কার আসে। কেউ যদি বলে তুমি এটা পারবে না, তখন আমিও মনে মনে বিশ্বাস করে ফেলি আমি সত্যি ওটা পারবো না। কোনোদিনও কারোর কথার খেলাপ করিনি। প্রতিবাদ করা আমার ভালো লাগে না। আপন মানুষদের কথায় কিসের প্রতিবাদ করব বলুন? তাদের প্রতিবাদ করলে যে নিজের কপালে দুঃখ জোটে। তবু সত্যি হলো আমার জীবনটায় 18টা বছর হলেও আমার জীবনে 18টা মানুষ নেই। আমি লেখাপড়া শেখা এক মূর্খ যে কিনা গুছিয়ে কথা বলতে চায় না। সবাই আমাকে নিয়ে নাক ছিটকায়। কারো কারো কাছে আমি বিরক্তিকর মানুষ। জানেন, আমি চুপ থাকলেও সব বুঝি। কোনো মেয়ে বেশি কথা বললেও সমস্যা, আবার কম কথা বললেও সমস্যা। স্বাভাবিক থাকলেও কোনো না কোনো সমস্যা থাকবেই তার। দিন শেষে একটা মেয়ের বিরুদ্ধে আর একটা মেয়ে আঙুল তুলে কথা বলে। পুরুষদের চোখ যদি ছোচালো হয় তাহলে মহিলাদের ঠোঁটও ধারালো। হয়তো আমার ঠোঁটে ধার নেই বলেই আমি সকলের কাছে অযোগ্য। আর আপনি একটা অযোগ্যকে বিয়ে করেছেন। আমার মতো কুচ্ছা শোনা মেয়ের প্রতি তো তীব্র ঝাঁকুনি খেয়ে কথা বন্ধ হয়ে গেল কণ্ঠে। ভূমিকম্পের মতো পুরো শরীর কেঁপে উঠতেই নিঃশ্বাস যেন কুণ্ডলি পাকিয়ে গলায় বেঁধল। এক ফোঁটা নিঃশ্বাসের জন্য দুই হাতের মুঠোতে চাদর খামচে এলো। গলা, মাথা, কপাল যেন ঘেমে ওঠার মতো অবস্থা। দম বন্ধ হওয়ার অসহনীয় যন্ত্রণায় শিউরে উঠতেই হঠাৎ গম্ভীর কমকমে সুরটা চাপা ক্ষোভের সঙ্গে ছিটকে এলো। ঠিক এইভাবেই দম বন্ধ করে মেরে ফেলবো। একদম নিঃশ্বাস নিতে দেবো না। ঠিক 43 মিনিটের মধ্যে তোমার নিঃশ্বাস ফুরিয়ে যাবে। তুমি আমার সামনে কোন স্পর্ধায় এই ধরনের কথা বলার সাহস দেখাও? তুমি কি আমাকে ভয় পাও না? আমার অবস্থা কেমন হবে ভেবেছো? অস্থির অবস্থায় উত্তেজিত হয়েছিল তে। জাংকুকের কথা শুনে সেই অবস্থা থেকে একদম পরিশ্রান্ত হয়ে গেল। নিঃশ্বাসের জন্য কয়েকবার মুখ উঁচাতেই প্রশিক্ষণ সম্পন্ন হাতের থাবাটা ঢিলা করলো জাংকুক। ছাড়া পেয়ে মুখ হাঁ করতেই চোখ খিঁচুনি দিয়ে লম্বা নির্মল নিঃশ্বাস টানলো। ঢোক গিলে গলাটা ভিজিয়ে চোখ খুলে তাকালোতে বিশাল দেহের শক্তপোক্ত শরীরটা এখন তার শরীরের উপর ঝুঁকে আছে। তার তীক্ষ্ণ দৃষ্টির প্রতি একটু ভয় না পেয়ে চোখে চোখ রেখে কিঞ্চিত হাসি দিয়ে বলল, পেতাম, সেই ভয়টা আপনি দূর করে দিয়েছেন। এর জন্য কেবল আপনিই দায়ী। জাংকুকের গম্ভীর মুখে এখন একটুও কথা নেই। একটু থেমে পুনরায় তে হেসে দিয়ে বলে উঠল, আপনি আমাকে কোনোদিনও মারবেন না। যদি মেরেও ফেলেন তাহলে আমার আফসোস। মুখ থেকে কথাটা লোপাট করলো জাংকুক। তেজপূর্ণ কণ্ঠে দৃঢ়তার সাথে বলে উঠল, আমার অবস্থায় বেহাল হয়ে যাবে। আমি থাকতে পারবো না। গুরুম গুরুম করে আকাশ ডেকে উঠল। বৃষ্টির সাথে এক ঝাঁক দমকা হাওয়া ঢুকে পড়ল নীরব রুমে। ঠান্ডার প্রখরতাকে জানান দিয়ে উজ্জ্বল হতে লাগলো ঘুটঘুটে কালো আধার। জাংকুক ভারী নিঃশ্বাস ছেড়ে মুখটা নিচে নামাতে লাগলো। তখন একটা হাত দিয়ে আদর করে ধরলো তের গালের আস্তরণ। স্বেচ্ছায় আঁখি পল্লব বন্ধ করলো তে। নিজের উৎসুক হৃদয়কে সম্মুখে বাড়িয়ে দিয়ে স্বল্প সময়ের উষ্ণতার জন্য উন্মুখ হলো। কিছুক্ষণ পরেই দুই চোখের পাতায় উন্মাদের মতো অধর কার্যের প্রক্রিয়ার চাপ অনুভব করলো তে। বন্ধুর বাড়িতে উঠে দারুণ যন্ত্রণার শিকার হয়েছে ইয়নু। এখানে হুট করে জলের মোটরটা নষ্ট হয়ে গেছে। সবাইকে কঠিন ভোগান্তিতে ফেলেছে। শহরের বিদ্যুৎ, জল, গ্যাস তিনটের জন্য
হাহাকার অবস্থা থাকে। গ্রামে এসব না থাকলেও বিকল্প এবং আদি যুগের ঐতিহ্য রীতিতে দিব্যি কেটে যায়। নাওয়া নেই সে গতকাল থেকে। হাত মুখ ধোয়ার জন্য প্লাস্টিক বালতিতে বৃষ্টির জল জমা করে সেই জল দিয়ে কাজ চালাতে হচ্ছে। সবচেয়ে বেশি গোমরা হয়ে আছে রানী। একটু পর পর কঠিন গলায় ইয়নুকে এসপার ওসপার করে ধুয়ে দিচ্ছে। গলার তেজ শুনে দুই ঠোঁট চেপে হেসে দিচ্ছে জিহো। রানী যেই চোখ পাকিয়ে তাকায় অমনি নাদান বাচ্চার মতো আমি ফিডার খাবো ভঙ্গিতে জিনের দিকে তাকায়। জিনের অস্থির বিপন্ন মন আরও বিপর্যস্ত হয়ে কঠিন ধমক লাগিয়ে দেয় তাকে। মায়ের বকুনি খেয়ে এবার উদাস হয়ে যায় জিহো। সবার বকাবকি ইচ্ছা মতো শুনতে পারবে, শুধু মা আর ভাইয়ের বকা শুনলে নেতিয়ে যায় সে। যেই বাড়িতে ওরা অতিথি হিসেবে আশ্রয় নিয়েছে সেখানে খেলনা তো নেই, উল্টে খেলার সঙ্গীও নেই। আইরিন যা একটু সঙ্গ দিত এখন সে দরজা আটকে যিশুর সাথে চুটিয়ে ঘুমাচ্ছে। টুরের উছিলায় কেউ গেমস খেলার জন্য জিওকে ফোন দিচ্ছে না। বারান্দায় গিয়ে গ্রিল ধরে বাইরে তাকালো জিহো। থুতনিটা গ্রিলের উপর বসিয়ে ভাই আর ভাবিকে মিস করতে লাগলো সে। তারা দুজন মানুষ যতই তাকে বকা দিক, দিন শেষে কখনো তাকে একা ফেলে যায়নি। জাঙ্কুক যতই ব্যস্ত ব্যক্তি সম্পন্ন কর্মকর্তা হোক না কেন, একবার বাড়ি ফিরলে সেই সব কষ্টের দিনগুলো একদম ভুলিয়ে দিয়ে যায়। তে কোনোদিনও জিওকে না খাইয়ে নিজে খেয়েছে বলে এখনো মনে করতে পারে না সে। তেকে যত খুশি তত বউ বউ করে ডাকে, এতে একটু বিরক্ত হয় না তে। উল্টে হাসি দিয়ে পিঠে একটা দুটো চাপড় মারে। হতাশার নিঃশ্বাস ফেলে খোলাটে আকাশে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, তুমি চলে এসো ভাইয়া, আমার কিছুতেই মন টিকছে না, জলদি এসো জলদি। চোখ বন্ধ করে 2 মিনিট শান্ত থাকলো জিহো। ঝমঝম বৃষ্টির আওয়াজটা নীরবে অনুভব করলো। ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে ভেজা টাইলসের উপর আনমনে এঁকে বেঁকে চিত্র কষতে লাগলো। চোখ খুলে ডান পা দিয়ে একই কাজ করতে করতে রিলের ফাঁক দিয়ে নিচে তাকালো জিহো। হঠাৎ একটা দৃশ্য দেখে ডান পা থামিয়ে সেটা আরও মনোযোগ দিয়ে দেখতে লাগলো। দারোয়ানের বাথরুম থেকে টিনের দরজাটা একটু ফাঁক করে উঁকি দিচ্ছে ইয়নু। মাথাটা উঁকি দেওয়ার পাশাপাশি ডান হাতটা সবুজ মগটাও দেখা যাচ্ছে। চাল ধোয়া জলটা যেন মগটায় না পড়ুক তার জন্য হাতটা টান টান করে বাইরে এগিয়ে দিচ্ছে। বৃষ্টির জল দিয়ে সে মগ ভর্তি করে। হো হো করে গলা ফাটিয়ে হেসে দেয় জিহো। তার হাসি এখন দেখে কে। বাথরুমে গিয়েও বেচারা আধা কাজ শেষ করে মগ ভর্তি করতে নেমেছে। জিহো হাসতে হাসতে গ্রিল ছুঁয়ে ছুঁয়ে ফ্লোরে ধপাস করে বসে পড়ল। হাসির তোড়ে ফ্লোরে থাপড়াতে থাপড়াতে হাসতে লাগলো। একটু শান্ত হলে পেট চেপে আবারও উঠে দাঁড়ালো জিহো। আবার একই দৃশ্য দেখে হো হো করে হেসে গ্রিলের কপাল ঠেকিয়ে দিল। থেমে থেমে বৃষ্টি হচ্ছে আজ। শীতে মুড়িয়ে আছে সাদা মাটা দিনটা। কম্বলের পশম তুলল উষ্ণতার ভিতর নতুন বউ নিয়ে ঘুমিয়ে আছে লি মিনহো। এবার বসের অজুহাতে সেও কিছুদিন ছুটি পেয়েছে। বাড়ি ফিরতেই নানান টেনশনের ভিতর দিয়ে পরিবারের চাপাচাপিতে বিয়েটা করতে হয়েছিল তাকে। শেষমেশ হামেশার মতো তার বসের কাছে পরামর্শ চাইল মিনহো। তার বিশ্বাস তার বস জন জাংকুকের কাছে সব ধরনের সমাধান পাওয়া যায়। লোকটার মাথায় যেন উপস্থিত বুদ্ধির মেশিন ফিট করা আছে। যখনই কোনো বিপদ দেখে জাস্ট কয়েক সেকেন্ড চোখ বন্ধ করতেই এমন একটা পরিকল্পনা করে যা বর্ণনাতীত। এবারও বসের পরামর্শ মোতাবেক বিয়েটা করেই ফেলেছে মিনহো। রক্ষণশীল পরিবারের ছেলে বলে বড়সড় আয়োজন করে বিয়ে করেনি, কিন্তু এখন বিয়েটা করে মনে হচ্ছে আহা স্বর্গ সুখ। তার বসকে এখন 101টা চুমু দিতে ইচ্ছে করছে। লোকটা কি জম্পেস বুদ্ধিটাই না দিল। তার মানে তার বস মানুষটা যতই শুকনো মুখে গম্ভীরভাবে চুপচাপ থাকুক না কেন, দিন শেষে তারও অভিজ্ঞতা আছে। বউকে জড়িয়ে ধরে আরও আয়েশ করে ঘুম দিল মিনহো। হঠাৎ বিপ বিপ করে ফোনটা ভাইব্রেট হয়ে উঠল। আরামের শয্যা ছেড়ে ফোন ধরতে অলসতা কাজ করছে। এক টানা 5 বার প্রাইভেট কল কেটে যেতেই 6ষ্ঠ নাম্বারের সময় বউয়ের ঠেলা খেয়ে উঠল মিনহো। কলটা মুখমুখ চোখে না দেখেই রিসিভ করলো। মুখ ভর্তি গালি থেকে এক প্রস্ত গালি ছুঁড়ে দিল। ওই শালা কে রে তুই, এমন বেসময় কল দিলি কেন?
ওপাশ থেকে দাঁত চিপে চিপে কেউ বলে উঠল, স্ক্রিনে চোখ লাগিয়ে দেখো কে আমি। চোখ কচলাতে গিয়ে হাত থেমে গেল মিনহোর। কথা শুনে বুকের ভিতর ধুকপুক ধুকপুক করেছে। বড় করে ঢোক গিলে কান থেকে ফোনটা নামালো মিনহো। স্ক্রিনের দিকে তাকিয়ে জন জেকে স্পষ্ট করে অক্ষরগুলো দেখতে পেল। জন জাংকুক বস। ভয়ে ভয়ে কানে ফোন থেকে ভীত কণ্ঠে বলল, হ্যালো বস। ওপাশ থেকে জাংকুক খেপে গিয়ে বলে উঠল, বউ হয়েছে বলে আমার সাথে গালাগালি? এগুলো কেমন ধরনের আচরণ মিনহো? তোমার কি এখন লম্বা বিরতির দরকার? প্রয়োজন হলে জানাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মিনহো তাড়াতাড়ি নিজেকে দোষী সাব্যস্ত করে মাফ চাইলো। ভুলটা তার নিজের বলে অনেকবার ক্ষমাও চাইলো। জাংকুক এখন জ্ঞান শোনার মানসিকতায় নেই বলে সংক্ষেপে তার জন্য একটা গাড়ি পাঠানোর কথা বলল। মিনহো তার আজ্ঞা মতো নির্দিষ্ট ঠিকানায় গাড়ি পাঠানোর ব্যবস্থা করে জিপটার তদারকির জন্য নিজেই রওনা দিল। সূত্র মোতাবেক সেই রিসর্টে পৌঁছল একটা গাড়ি। জিপটা কর্তৃপক্ষের কাছে রেখে মিনহোকে ব্যাপারটা বুঝিয়ে দিল জাংকুক। আগত গাড়িটায় চড়ে বৃষ্টির মধ্যেই ইয়নুর বন্ধুর বাড়ির দিকে রওনা দিল সে। তে জানলার কাঁচ নামিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি উপভোগ করেছে। মুখের ওপর বৃষ্টির ছাট খেয়ে থেমে থেমে হাসছে। পলকে পলকে নজর দিচ্ছে জাংকুকের বিচক্ষণ চোখ। এতদিন পর ফ্যাকাশে বিষণ্ণ চেহারায় হাসির আভাস ফুটে উঠেছে। হাসির উছিলায় প্রাণবন্ত সুমিষ্ট মুখটায় মায়া ছাপিয়ে দিয়েছে। ভিতরের কোমর শক্ত আবরণটা নিঃশেষ হয়ে গুছানো নরম মনোচিত্ত ফিরে এসেছে। একদিকে যেমন তের সাথে সম্পর্কটা সহজ করে এনেছে, তেমনি তের অন্তর থেকে জানতে পেরেছে কঠিন সত্য। শোনার পর জাংকুক যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। পরের বাক্যগুলো কিছু শুনতে পায়নি সে। স্টিয়ারিং চেপে এক পলকের জন্য বামে তাকালো জাংকুক। মুখটা ড্রাইভে ফিরিয়ে এনে শান্ত করে জিজ্ঞেস করলো, তে, যদি তোমার দাদা ভাই আমাকে বিয়ের ব্যাপারে না করে দিত, তখন কি তুমি আমাকে ফিরিয়ে দিতে? এমন অদ্ভুত কথা শুনে ঠোঁট থেকে হাসি মিলিয়ে গেল। জানলা থেকে মুখ ঘুরিয়ে ডানে তাকাতেই জাংকুকের দিকে তাকালো। হতভম্ব দৃষ্টিতে বলল, আপনি কেমন প্রশ্ন করলেন? জাংকুক তাড়া দিয়ে বলল, উত্তরটা শুনতে তো দোষ নেই। তাছাড়া এখন তুমি আমার বউ। তোমার দাদা ভাই মাথা ঠুকলেও তো আমি তোমাকে ফিরিয়ে দেব না। তে এমন অপ্রস্তুত প্রশ্ন শুনে অনেক সময় যাবৎ কথা বলল না। জানলার কাঁচটাও উঠিয়ে দিল সে। ভেজা হাতটা আঁচলে মুছতে মুছতে তার ঠোঁটের হাসিটুকু যেন ছিনিয়ে ফেললো কেউ। তে দীর্ঘক্ষণ চুপচাপ থেকে নির্লিপ্ত সুরে বলে উঠল, হ্যাঁ, ফিরিয়ে দিতাম। বিকট আওয়াজের চলন্ত গাড়িটা জোরালোভাবে থেমে গেল। হুট করে এরকম ব্রেক কষাতে পিছন থেকে অন্য একটা গাড়ি পাশ কেটে যেতে বৃষ্টি ভাষায় গাড়ি দিয়ে চলে গেল। জাংকুক সেই গাড়িটা শুনল কিনা ঠাউর করা গেল না। দুই হাত দিয়ে স্টিয়ারিংটা শক্ত করে ধরে আছে সে। চোখ দুটো বন্ধ, মাথাটা নিচের দিকে ঝোঁকানো তার। সিট বেল্ট বাঁধার সুবিধার জন্য কোনো রকমের ক্ষতি বা ব্যথা পায়নি তে। কিন্তু ভয়ে যেই গোলাটা চোখে মুখে দেহের রন্ধে রন্ধে টের পেল, সেটা বিভৎস। ফোন বাজার আওয়াজটা ফিরে পেতে স্তম্ভিত ফিরে পেয়ে পকেট থেকে ফোনটা বের করলো জাংকুক। চোখ দুটো তখনও নিদারুণ যন্ত্রণায় বন্ধ। কলটা আন্দাজ মতো রিসিভ করে কানে চাপালো জাংকুক। ওপাশ থেকে অত্যন্ত চিন্তিত এবং অস্থির গলায় কেউ বলল, হ্যালো জাংকুক স্যার, প্লিজ কাইন্ডলি আমার কথাটা শুনুন। ওরা আপনাকে ট্র্যাক করার ফন্দ এঁটে ফেলেছে। আপনি অ্যালার্ট থাকুন। ওরা অনেক ডেঞ্জারাস স্যার। ওরা সংখ্যায় কতজন আপনার পিছনে লেগেছে আমরা কেউই তার ঠিকঠাক ইনফরমেশন পাচ্ছি না। আপনাকে যেখানেই পাবে সেখানে ওরা মার্ডার করার পরিকল্পনা করেছে স্যার।